আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। কদিন ধরেই ক্যান্টনমেন্ট নিয়ে বাতাসে ফিসফাস। কি ঘটতে যাচ্ছে ক্যান্টনমেন্টগুলোতে? ঢাকা ক্যান্টনমেন্টে গত পরশুদিন রাত 8টা থেকে কেন রেড অ্যালার্ট জারি হলো? যে ক্যান্টনমেন্টের বিষয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে। গত পরশুদিন হঠাৎ করে সকালে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে গুলির শব্দ শোনা যাচ্ছে। তিনি বাস করেন মিরপুর এলাকায়। তো জিজ্ঞেস করলাম গুলির শব্দ কিসের ভাই, টেনশনে পড়ে গেলাম। তখন অনেকেই ধারণা করছিলেন যে এটি বোধহয় ক্যান্টনমেন্ট রিলেটেড কিছু, কিন্তু পরবর্তীতে জানা গেল যে ঢাকা শহরের দুটো আন্ডারওয়ার্ল্ডের গ্যাং, তাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ক্যান্টনমেন্টে গোলাগুলির কোনো বিষয় না, কিন্তু কয়েকটা প্রচার মাধ্যমে এসেছে যে ক্যান্টনমেন্টে এক ধরনের অসন্তোষ, যেটা আমরা জানি যে অনেকদিন ধরেই বিরাজ করছিল, এবং এখানে অদৃশ্যভাবে হলো দুটো পক্ষ রয়েছে। বড় অংশটা 71-এর মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আর ছোট্ট একটা অংশ যারা জামাতের পক্ষে। কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স হওয়ার কারণে এই বিভক্তিগুলো হয়তো খুব দৃশ্যমান হয় না, কিন্তু ইদানিং একটা আশঙ্কা উঠেছে যে সেনাবাহিনীতে কি আসলেই কিছু ঘটতে যাচ্ছে কিনা। একটা পত্রিকা বলেছে যে সেনা অভ্যুত্থানেরও আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এরকম আসলেই ঘটতে যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, এরকম কোনো লক্ষণ অন্তত দৃশ্যমান নয়। কিন্তু এগুলোতে যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন আমাদের সেনাপ্রধান। তিনি কিছুটা ভয়ও পেয়েছেন, যে কারণে গত পরশুদিন থেকে ঢাকা ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এবং অত্যন্ত বলা যায় এক ধরনের নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছেন সেনাপ্রধান। তিনি কেন এত ভয় পাচ্ছেন আমি জানি না। তবে কিছু ঘটনা আরো ঘটেছে। আপনারা জানেন যে এই 2-3 দিন আগে গাজীপুরে সেনা প্রধান, 3 বাহিনীর প্রধান, তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং একটা মিটিং করেছে। এখানে এই সম্প্রতি র্যাবের নাম পরিবর্তন এবং পোশাক পরিবর্তন, এটি নিয়ে একটি বাদানুবাদ হয়েছে। এবং আপনারা জানেন, এর আগেও আমি বলেছি যে সেনাবাহিনীর পোশাক তৈরি করা হচ্ছে যাতে সিভিলিয়ানরা ভুয়া সেনাবাহিনী সেজে লোকাল প্রভাবিত করতে পারে। তো র্যাবের এই নতুন ড্রেস, এটাও পাবলিকের জন্য অনেকখানি কনফিউজড হবে, মানে কনফিউশনের কাজ হবে বলেই অনেকে মনে করছেন। এদিকে করে 7টি যুদ্ধজাহাজ এনগেজ করা হচ্ছে বলে আমাদের নৌবাহিনী প্রধান জানিয়েছেন। তো এটা স্বভাবতই প্রশ্ন উঠেছে যে নৌবাহিনীর যুদ্ধজাহাজের ভূমিকা কি হবে। তারা কি আশঙ্কা করছেন যে মিয়ানমার থেকে লোকজন এসে ভারত বঙ্গোপসাগর দিয়ে এসে দিন কোনো একটা ঝামেলা করতে পারে? যুদ্ধজাহাজের ভূমিকা, এটা সবাই একটু ক্লারিফিকেশন চেয়েছিল। তো আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী মাঝে মধ্যে খুব হাস্যকর কাজ করেন। এদিকে জেনারেল ওয়াকারের একটাই কথা হলো যে তিনি ডক্টর খলিলকে একদম সহ্য করতে পারেন না। সো ডক্টর খলিল যা বলবেন ওইটার বিরোধিতা জেনারেল ওয়াকারকে করতেই হবে। এদিকে জেনারেল ওয়াকার ভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে তিনি কথা বলছেন, নির্বাচন নিয়ে কথা বলছেন, এবং আবার সূত্র নিশ্চিত করেছে যে তিনি তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। এবং তিনি ব্যক্তিগত আলোচনায় এটাও বলেছেন যে কোনো অবস্থায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে আমি আমার ড্রয়িং রুমে এমন কাউকে ইনভাইট করব না যে আমাকে হত্যা করতে পারে। অর্থাৎ জেনারেল ওয়াকার ভয় পাচ্ছে যে কোনো কারণে যদি আওয়ামী লীগ সরকারে ফিরে আসে, তাহলে সংবিধান অনুযায়ী যারা এই যে অবৈধ ক্ষমতা দখল, জঙ্গি অভ্যুত্থানে সহায়তা করেছিল, তাদের সবার জন্য অবধারিত শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুতরাং জেনারেল ওয়াকার, যদিও তার নিয়োগদাতা শেখ হাসিনার সরকার, কিন্তু তিনি এখন সর্বস্ব দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন রুখে দিচ্ছেন। এবং আমাদের কাছে নিশ্চিত খবর এসেছে যে যশোর ক্যান্টনমেন্ট এবং রংপুর ক্যান্টনমেন্টের 2 জিওসি এবং তার সাঙ্গপাঙ্গরা জামাতের পক্ষে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা চালার কাছে। দুটো ফোন আলাপের সামান্য অংশ এসেছে। একটা জেনারেল ওয়াকার বলছেন যে তিনি করে ছুটিতে যাবেন এবং তিনি কানাডায় যাবেন, এবং কানাডায় অটোয়া থেকে তিনি ভ্যাঙ্কুভার পর্যন্ত গাড়ি চালিয়ে যাবেন। আরেকটি ফোন আলাপে তিনি তার খুব কাছের ঘনিষ্ঠ বন্ধুদের বলছেন যে তিনি কখনোই এই উচ্চ পদের জন্য লোভী ছিলেন না, কিন্তু আত্মীয়তার সূত্রে হোক, যেভাবেই হোক, তিনি সেনা প্রধান হয়েছেন, এবং তিনি ডিপ স্টেটের সাথে কাজ করতে গিয়ে দেখেছেন যে ডিপ স্টেট খুবই ভয়াবহ একটা সংস্থা। তো এখন
শুরুতে আরেকটা যেটা বলেছিলাম, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো অনেকেই বলছেন সেনাপ্রধান ওয়াকার খানের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের এক ধরনের সমঝোতা হয়েছে, এবং যে কারণে আপনারা দেখেছেন যে তারেক রহমানের কিন্তু এক্সট্রা অর্ডিনারিলি আর্মি প্রোটেকশন দেওয়া হচ্ছে, সিকিউরিটি প্রোটোকল দেওয়া হচ্ছে, যেটা খুব স্বাভাবিক বলে মনে হয় না। কিন্তু ওয়াকার ওয়াকার এই শর্তে তারেক রহমানকে সমর্থন করছে যে ওয়াকারকে তার পুরো টার্ম কমপ্লিট করতে দেওয়া হবে, অর্থাৎ জুন 2027 পর্যন্ত তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করতে পারবেন। বিএনপির পক্ষ থেকে এই আশ্বাস দেয়া হলেও যারা জেনারেল ওয়াকারকে চেনেন তারা একটু কনফিউশনে আছেন, কারণ জেনারেল ওয়াকার তিনি কথা রাখতে জানেন না, এবং তিনি যা বলেন তিনি সেটা করেন না, এবং তিনি 2024 সালের আগস্ট মাসে আমরা দেখেছি যে কেমন ভাবে শেখ হাসিনাকে তিনি বিভ্রান্ত করেছেন। তিনি দায়িত্ব নিয়েছেন আন্দোলন কন্ট্রোল করবেন, মব কন্ট্রোল করবেন, কিন্তু বাস্তবতায় দেখা গেছে যে সে মবের পক্ষে, ডিপ স্টেটের পক্ষে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কাজ করছেন। সুতরাং ওয়াকারের কথায় আশ্বস্ত হয়ে যদি বিএনপি কোনো কিছু করে তাহলে কিন্তু পরে আবার আমাকে দোষ দিতে পারবেন না। আমি কিন্তু সতর্ক করে দিলাম, ওয়াকার ওয়াকারের সেনাবাহিনীর অনেকগুলো ক্যান্টনমেন্ট জামাতের পক্ষে কাজ করছে। ওয়াকার হা ভোটের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে, আর বিএনপিকে সে যতই বলুক তার রাজনৈতিক অতীত কিন্তু বলে সে শিবির জামাতের পক্ষের লোক। সুতরাং এই অবস্থায় বিএনপিকে খুব সতর্ক হতে হবে, না হলে কিন্তু আম ছালা সব চলে যেতে পারে। কোন পর্যায়ে জঙ্গি একেবারে পরিপূর্ণভাবে বিন লাদেন বা আল জাওয়াহিরি এই পরিমাণ জঙ্গিগুলা যে পর্যায়ের জঙ্গি, ঠিক ফরহাদ মজার এই পর্যায়ের জঙ্গি। ফরহাদ মজার তো নাস্তিক, এতে কোনো সন্দেহ বাংলাদেশের কোনো মানুষের নাই। ইউনুসকে যদি আমরা প্রথম অপরাধী, ওয়াকারকে দ্বিতীয় অপরাধী এভাবে ধরি, ফরহাদ মজারের অপরাধটা কিন্তু কোনো অংশে কম না। সে কিন্তু এই আত্মঘাতী জঙ্গিগুলোকে তাদের ক্লাস নিয়েছে, তাদেরকে উদ্বুদ্ধ করেছে আত্মঘাতী হওয়ার জন্য। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে ফরহাদ মজার একটা ইন্টারভিউতে নাজেহাল করার চেষ্টা করলো। ফরহাদ মজারের উপর একটা ভিডিও তৈরি করার আমার কথা মাঝে মাঝে মনে হয়, সেই সুযোগটা আজকে গ্রহণ করি। আমার দৃষ্টিতে বাংলাদেশ যারা ধ্বংস করেছে তাদের মধ্যে ইউনুস, ওয়াকার একদিকে যেমন আছে, ঠিক একেবারে প্রথম দিকে যেই কয়জন অপরাধীর নাম আনতে হবে তাদের মধ্যে কিন্তু ফরহাদ মজার রয়েছে। কাজেই ফরহাদ মজারকে আমাদের চেনা, তাকে একটু ব্যবচ্ছেদ করা জরুরি। যদিও এখানে 10-12 মিনিট তার সম্পর্কে কথা বলবো, খুব বেশি হয়তো করা যাবে না, কিন্তু ফরহাদ মজার সম্পর্কে কোন জিনিসগুলো আমাদের লক্ষ্য করা দরকার আসুন সেটা একটু দেখি। আমি ফরহাদ মজারকে অনেক পর্যবেক্ষণ করেছি। ফরহাদ মজার রেটরিক গদ্য লিখতে পারে। সে যখন প্রবন্ধ ছাপে পত্রিকায় কিংবা তার ফেসবুকের গুলো আমি খুব একটা পড়িনি কখনো, কিন্তু সে যখন আগে নয়া দিগন্ত বা এই জাতীয় পত্রিকাগুলোতে কলাম লিখতো তখন তার কলাম আমি পড়েছি। সে কবিতা লেখে, চিন্তক, লালন প্রেমী, এইসব পরিচিতি তার আছে, ওগুলো সম্পর্কে আমি খুব একটা জানি না। তার কবিতা এখানে সেখানে ফেসবুকে কেউ পোস্ট করে, বিশেষ করে সে ওই যে বিবি খাদিজা বা ইসলামের যেগুলোকে কটূক্তি মনে করে মানুষে কটূক্তি করে কবিতা লিখেছে, সেগুলো সেই দিকটা আসলে যাওয়ার দরকার নেই। এইসব দোষে ওদেরকে দোষী করি, কারণ হলো তো দোষের কোনো সীমা নাই, কিন্তু ওর বড় বড় দোষগুলো আমাদের দেখা উচিত। ওই গদ্য লেখা পর্যন্ত, আসলে গদ্য প্রবন্ধ, হ্যাঁ, বাংলাদেশে আমাদের সমাজ যে স্ট্যান্ডার্ডের আমরা যেটুকুন গ্রহণ করতে পারি সেখানে সে হ্যাঁ পত্রিকার কলামিস্ট হিসাবে ওকে, কিন্তু ওর যে কবিতা ওগুলো যতটুকু আমার চোখে পড়েছে, আমরা তো যে কোনো 2-3 লাইন আমরা যে কোন জিনিসটাকে কবিতা ভাবি, কোন জিনিসটা যে কবিতা, কোনটা যে কবিতা নয়, এই ব্যাপারে আমাদের আসলে এটা তো আমাদের সমাজ থেকে প্রত্যাশা করার সুযোগ নাই। ফরহাদ মজার রাজনীতিতে যে কথাটা বলে সেটা হলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র সেটা সে মানে। সেটাতে কি চেয়েছিল বাংলাদেশকে? সেটাতে বাংলাদেশকে চাওয়া হয়েছিল যে সাম্য, মানবিক মর্যাদার বাংলাদেশ। এটাকে সে বাংলাদেশের জন্য মূল নীতি মনে করে। আর 72-এর সংবিধানে যে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এটাকে সে মনে করে যে এটা
এটা ভারতের চাপিয়ে দেয়া জিনিস। আর সাম্য, ন্যায়, বিচার, মানবিক মর্যাদা, যেটা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিল, সেটা সঠিক ছিল। ওর ওর তর্ক কিন্তু এটা, এবং এই তর্কটাও সলিমুল্লাহ খানও তোলে। অর্থাৎ এরা একজন আরেকজনের শিষ্য কিনা জানি না, কিংবা একসাথে যুক্তি করে, এটা নুরুল কবির খুব একটা বলে না। নুরুল কবির এই ব্যাপারটা চেপে যায়। নুরুল কবিরকে বুদ্ধিজীবী হিসাবে আমি অবশ্যই, অন্তত যুক্তিবোধ হিসাবে, নুরুল কবিরও পাকিস্তানি মুসলমান বা পাকিস্তানি কমিউনিস্ট বামপন্থী, ওই যে এখন তো শুনি যে সে বদরুদ্দিন ওমরের শিষ্য ছিল, কিন্তু নুরুল কবিরের মধ্যে বুদ্ধিজীবিতা বা তার পড়াশোনা, প্রকাশ, এগুলো প্রচুর অহংকার থাকা সত্ত্বেও সে কিন্তু যতটুকু জানে সেটাকে একটা যুক্তির মাধ্যমে তার ব্রেনে প্রসেস করার একটা চেষ্টা তার মধ্যে দেখা যায়। কিন্তু এই বিষয়ে ফরহাদ মজার আর সলিমুল্লাহ যেটা বলে, এটা পুরোটাই কিন্তু এদের চাতুর্যের একটা অংশ। কারণ হলো, আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র আর মুক্তিযুদ্ধের ৭২-এর যে সংবিধান, সেখানে আমাদের যে মূলনীতি, আমি দুটো কথাই বলবো, চারটাতে যাব না, যে সাম্য, ন্যায়, বিচার, মানবিক মর্যাদা, আর এখানে হলো গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই জিনিসটা যে এই দুটো জিনিস, অর্থাৎ স্বাধীনতা ঘোষণাপত্রে যা এসেছে, সংবিধানে যা এসেছে, এই দুটার মধ্যে কোনো যে পার্থক্য নাই, এটা তো আমার মনে হয় অষ্টম শ্রেণী পাশ একটা ছেলেও বা একটা মেয়েও বুঝবে যে এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সাম্য, ন্যায়, বিচার, মানবিক মর্যাদা, এই প্রতিটা জিনিসকে নিশ্চিত করতে হলে আমরা যেটাকে ধর্মনিরপেক্ষতা বলেছি, যেটা পাশ্চাত্যে সেকুলারিজম বলে, এটা হলো একমাত্র টুল। অর্থাৎ আপনি যদি ধর্মনিরপেক্ষ না হন, আপনি যদি রাষ্ট্রকে কোনো ধর্মের অধীন করেন, হিন্দু ধর্মের অধীন কিংবা মুসলিম ধর্মের অধীন কিংবা খ্রিস্টান ধর্মের অধীন, তাহলে অটোমেটিক সেই রাষ্ট্রে অন্য ধর্মের যে মানুষগুলো থাকে তারা কিন্তু দ্বিতীয় শ্রেণীর হয়ে যায়। খুবই স্বাভাবিক, এবং আঘাতটা অনেক বেশি লাগে। কারণ ধর্মের ব্যাপারে মানুষ কিন্তু অনেক বেশি সেন্সিটিভ, তাই না? আমরা মুসলমানরা আমাদের ইসলাম ধর্মের ব্যাপারে যেমন সেন্সিটিভ, হিন্দু কিন্তু তার ধর্মের ব্যাপারে সেন্সিটিভ, খ্রিস্টান তার ধর্মের ব্যাপারে খুবই সেন্সিটিভ। এর মধ্যে অবশ্য তুলনামূলকভাবে কেউ কম সেন্সিটিভ, কেউ বেশি সংবেদনশীল, এটা আছে। কিন্তু মোটামুটি যারা ধর্মের ব্যাপারে খুবই বিশ্বাসী, যেটাকে গোঁড়া বলতে পারেন বা অর্থোডক্স বলতে পারেন, তারা কিন্তু তাদের ধর্মের ব্যাপারে খুবই সংবেদনশীল। অর্থাৎ আপনি যদি একজন হিন্দুকে মুসলমান ধর্মের অধীন করে দেন বা একজন মুসলমানকে হিন্দু ধর্মের অধীন করে দেন, তারা যদি দুইজনই যদি অর্থোডক্স ধর্ম বিশ্বাসী হয়, তারা কিন্তু অনেক বেশি কষ্ট পাবে। ফলে সাম্য, ন্যায়, বিচার, মানবিক মর্যাদা, এগুলা রক্ষা করার জন্য যতগুলো উপায় আছে, ধর্মনিরপেক্ষতা দিয়ে সারা পৃথিবী এগুলোকে কিন্তু বাস্তবায়ন করেছে। ধর্মনিরপেক্ষতার সাথে সাথে আরো অনেক নিরপেক্ষতা আসে, যেমন রাষ্ট্র নারী পুরুষের বৈষম্য করবে না, রাষ্ট্র সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে অগ্রাধিকার দিবে, যার জন্য আমরা নারীদের যে কোটা মানে সরকারি চাকরিতে কোটা ছিল 10%, এখন এটার কি অবস্থা কে জানে, বা মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা, যাই হোক, এইরকম পিছিয়ে পড়া শ্রেণীকে রাষ্ট্র বিশেষ সুবিধা দিবে, দিয়ে সবাইকে সমান করবে। ফলে কোনোভাবেই এই দুটো জিনিসের সাথে, অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রে যা এসেছিল, ৭২-এর সংবিধানে যা এসে, এই দুটার মধ্যে কোনো কিন্তু পার্থক্য নেই। কিন্তু ওরা এই পার্থক্যটা তৈরি করেছে। এক একজনের এক এক উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু ফরহাদ মজারের উদ্দেশ্যটা কি, সেটা আমাদের আসলে খুঁজে দেখতে হবে। আসলে ওর উদ্দেশ্য কি, আমি নিজে এখন পর্যন্ত আমি যেটা বুঝি সেটা নিয়েই এখানে কথা বলবো। ওরা আরেকটা কথা বলে, এটা সলিমুল্লাহ বলে কিনা আমার এই মুহূর্তে স্মরণ আসছে না, ফরহাদ মজার বলে যে, অর্থাৎ ৭২-এর সংবিধান প্রণয়নের আগে এই সংবিধানের জন্য একটা ইলেকশন করে একটা গণপরিষদ গঠন করা হয়নি। ৭০ সালে যারা নির্বাচিত হয়েছিল তাদের দ্বারা এই সংবিধানটা পাশ করানো হয়েছিল। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? ১৯৭০ সালে যে নির্বাচন হয়েছিল, এটা হ্যাঁ পাকিস্তানের আন্ডারে হয়েছিল, কিন্তু সেখানে তো বঙ্গবন্ধু তো ৬ দফার অধীনে ভোট চেয়েছেন। ৬ দফার অধীনে ভোট মানে তো বাংলাদেশ স্বাধীন করার ভোট। সেটা অহেতুক এটাকে তারা একটা প্যাচের মধ্যে আনে যে সেখানে আরেকটা ইলেকশন করে গণপরিষদ করা হয় নাই। ফলে এই ৭২-এর সংবিধান হলো ভারতের সংবিধান বা এই চাপিয়ে দেওয়া সংবিধান, এগুলা ওরা বলে। কিন্তু এই জিনিসটা ওদের কেউ আজ পর্যন্ত ঘাড়ে ধরে বলে না যে আমাদের স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণাপত্র এবং আমাদের ৭২-এর সংবিধানের যে মূল চেতনা, দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, এরা কোনোভাবেই সাংঘর্ষিক না। প্রত্যেকটা কথাই এসছে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য, সেখানে সকল ধর্মের, সকল বর্ণের, সব ধরনের মানুষের অধিকার রক্ষা করার জন্য। এবং সত্য কথা হলো যে
সাম্য, ন্যায়, বিচার, মানবিক মর্যাদা বলেছিল আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে, কিন্তু সেগুলা বাস্তবায়নটা হবে কোন কৌশলে, কিসের মাধ্যমে? আমরা যদি অনেক গভীর তর্কে যাই, সেটা হলো যে 72 সংবিধানে যে কথাটা এসে যে ধর্মনিরপেক্ষতার মাধ্যমেই আমরা ওগুলা বাস্তবায়ন করব। দুটোর মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি কিছু তো নাই, বরঞ্চ মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে যে কথাগুলো এসে সেগুলো বাস্তবায়নের জন্য ধর্মনিরপেক্ষতাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই সংবিধান যারা রচনা করেছে তারা মনে হয় যে ফরহাদ মজারের চেয়ে একটু বোকাশোকা মানুষ, মানে ফরহাদ মজার পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আমি যদি ফরহাদ মজারকে বুঝে থাকি, ওর যে তর্কটা, মূল তর্কটা সে যা করে, এই তর্কটা আমি বুঝেছি এবং এই তর্কের উত্তর এটাই। এবং এই উত্তর এর মধ্যে যেমন কোনো খাদ নাই, ওর তর্কে অনেক কিন্তু খাদ আছে। এছাড়া ফরহাদ মজারের আর কোনো তর্ক আমি বুঝি না। ইদানিং সে যেটা বলছে, বোঝাই যাচ্ছে যে ফরহাদ মজার কেন বাংলাদেশের ধ্বংসের সবচেয়ে বড় শত্রু, সেটা নির্ণয় করতে হবে আমাদের। ফরহাদ মজার এই 24-এর যে আত্মঘাতী সন্ত্রাসীগুলা ফোর্থ ফ্রন্টে যুদ্ধ করেছে, ওদেরকে প্রোটেক্ট করে, ওদেরকে রক্ষা করার জন্য সে কথা বলে, এটা ঠিক আছে, কারণ সে নিজেই তো স্বীকার করেছে এদেরকে সে তৈরি করেছে। অর্থাৎ এটা আমরা খাপছাড়া ভাবে জেনেছি যে আত্মঘাতী সন্ত্রাসী মাহফুজ আলম ফরহাদ মজারের শিষ্য, এগুলো আমরা শুনেছি, কিন্তু ফরহাদ মজার এখন নিজেই এটা স্বীকার করছে, যেটা ওই যে খালিদ মুহিউদ্দিনের সাথে ফরহাদ মজারের ইন্টারভিউ থেকে জানা গেল। এবং এই সন্ত্রাসীগুলো ভবিষ্যতে যে ধরনের বিচার হোক কিংবা ওরা যে অপরাধগুলা করেছে, এই অপরাধগুলা যেভাবে ওদের কাছে ফিরে আসবে, এটা নিয়ে ফরহাদ মজার শঙ্কিত থাকার কারণ আছে। কারণ ফরহাদ মজার ভাবছে যে শুধু ওদের উপর আসবে, ওর উপর আসবে না। অবশ্য ও আরো একটা কথা বলছে যে এই ছেলেগুলা গায়ে হাত দেওয়ার আগে ফরহাদ মজারের গায়ে হাত দিতে হবে। এবং সে আরো 2-4 জনের কথা বলেছে, কারা তার সাথে আসে সেটা আমরা তো আর জানি না ও কে মিন করেছে। আর ফরহাদ মজারের বয়স এখন 80 বছর, সেটাও সে বলল। এখানে আরেকটা জিনিস যেটা খুব ভালোভাবে দেখতে হবে, যেমন মাহমুদুর রহমান, অবশ্যই ফরহাদ মজারের নাকি এরা খুব প্রিয় পাত্র, অর্থাৎ মাহমুদুর রহমান ফরহাদ মজারকে খুব পছন্দ করে, ফরহাদ মজার মাহমুদুর রহমানকে খুব পছন্দ করে। এটা আমি গোলাম মওলা রনির লেকচার থেকে বলছি। গোলাম মওলা রনিও আবার ফরহাদ মজারকে খুব রেসপেক্ট করে, সাহসী ইত্যাদি ইত্যাদি বলে প্রশংসা করল। ফরহাদ মজারের বিষয়টা জটিল এই জন্য যে মাহমুদুর রহমান এটা সম্পূর্ণরূপে এক কেন্দ্রিক। এটা আমরা বুঝতে পারি যে মাহমুদুর রহমান একটা নিজে মগজ ধোলাইকৃত জঙ্গি। কোন পর্যায়ের জঙ্গি? একেবারে পরিপূর্ণভাবে বিন লাদেন বা আল জাওয়াহিরি, এই পরিমাণ এই জঙ্গিগুলা যে পর্যায়ের জঙ্গি, ঠিক ফরহাদ মজার এই পর্যায়ের জঙ্গি। মাহমুদুর রহমান, পিনাকি, ফরহাদ মজার এগুলোকে বোঝা বরঞ্চ কঠিন হয়। কারণ হলো যে ফরহাদ মজার তো নাস্তিক, এতে কোনো সন্দেহ বাংলাদেশের কোনো মানুষের নাই। আবার সে দেখা গেল যে দীর্ঘদিন জামাত এবং হেফাজতকে দিয়ে বাংলাদেশ দখল করাতে চেয়েছে। 24-এর জঙ্গি উত্থানের পর আবার সে দেখা যাচ্ছে এখন আবার সে মোটামুটি এই জঙ্গিগুলো, আত্মঘাতী জঙ্গিগুলোর সাথে থাকতে চায়। এই জঙ্গিগুলা যেহেতু ছদ্মবেশে, এরাও আবার ধর্মের কথা খুব একটা বলে না। যদি ওদের কথা শুনলে, ওদেরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে এটা ধরা পড়ে যায়। এবং ফরহাদ মজার ইদানিং আবার রেজিম চেঞ্জ নিয়ে অনেক কথা বলেছে। একটা জিনিস ফরহাদ মজারের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আমি জানি না এটা অন্যরা একমত হবেন কিনা, একটা জায়গায় দেখি যে ফরহাদ মজার কোনো কিছুতে কিন্তু সন্তুষ্ট না। ওর জীবনটা যদি আমরা একটু বিবেচনা করে দেখি, ফরহাদ মজার এই গত 30-40 বছর বয়সে একবার মাত্র জেলে গিয়েছিল। সেটা জেলে গিয়েছিল কোনো একটা কি করেছে আমার এখন মনে নাই। সে জেলে নিয়েছিল প্রধানমন্ত্রী খালেদা জিয়া 1991 থেকে 96 সালে উনি যখন সরকার চালান। ফরহাদ মজার কখনো বিএনপিকে প্রশংসা করেছে, আওয়ামী লীগকে প্রশংসা করেছে, শেখ হাসিনা নিয়েও সে কি লিখেছে, মানে রাজকুমারী ইত্যাদি ইত্যাদি লিখেছে, মানে প্রশংসা শুনল। পরবর্তীতে আমরা দীর্ঘদিন ধরে দেখলাম যে ফরহাদ মজার বিএনপির প্রতি খুবই একনিষ্ঠ। ঠিক যখন থেকে শফিক রহমানরা বিএনপির বুদ্ধিজীবী হিসাবে আবির্ভূত হয়, ঠিক তখন থেকে বা তারপরের থেকে 2001-06 বিশেষ করে 7-8-এর দিকে যখন কিংবা তারপরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, তারেক রহমানের সাথে ফরহাদ মজার বিলাত ভ্রমণ করেছে, বিএনপির সাথে সে খুবই ঘনিষ্ঠ। তারপরে দেখা গেল সে হেফাজত, জামাত এদেরকে দিয়ে রাষ্ট্র গঠন করাতে চায়। এবং 24-এর জঙ্গি উত্থানের পর ফরহাদ মজার কিসে খুশি হতো? জঙ্গিরা রাষ্ট্রটাকে দখল করলে, তারা দখল করেছিল ইউনূসের জামানায়। ইউনূসের জামানায়ও কিন্তু আমরা ফরহাদ মজারকে সন্তুষ্ট থাকতে দেখি নাই। সে কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু সে ইউনূসের সরকার ব্যর্থ হয়েছে। মানে তার উদ্দেশ্য ছিল যে ওই জঙ্গিরা বিপ্লবী সরকার গঠন করবে, ওইদিকেই তার মতামতটা ছিল। বিপ্লবী সরকার গঠন করলে ফরহাদ মজার ওদের সবচেয়ে বড় নেতা হতো, এটাই তার সন্তুষ্টি কিনা।
কিন্তু আমার ফরহাদ মজারকে দেখে যেটা মনে হয়, সেই বিপ্লবী সরকার গঠন হয়ে গেলেও ফরহাদ মজার কিন্তু অতৃপ্তির কিছু একটা পেয়ে সে হয়তো ভিন্ন কথা বলতো। সেটা যখন তারা করে নাই, ফরহাদ মজার সম্পর্কে আমি যে জিনিসটা ভাবি, এইটার সত্যতা আমি প্রমাণ করতে পারছি না, কিন্তু আমার এখনো মনে হয় যে যা কিছুই ঘটুক, ফরহাদ মজার যাই চাচ্ছে আজকে দিনে, এটা যদি পরিপূর্ণভাবে আগামীকাল সকালে ওর কাছে নিয়ে আসা হয়, সে এইখান থেকে ওইখানের শান্তিটা পাবে না। সে নতুন করে একটা তর্ক, একটা যুদ্ধ কিংবা নতুন একটা ডাক দিবে। এটাই আমার কাছে মনে হয় এখন পর্যন্ত ফরহাদ মজারকে দেখে। এইরকম মানুষ কখন হয়? এটা হয় পুরোপুরিভাবে একটা মানসিক বিকৃতি থাকলে। মানসিক বিকৃতি অনেক লেভেলের মানুষের আছে, যেটা আমরা বুঝি না। যেমন সেফাতুল্লাহ সেফুদা, এই লোকটাকে আমি খুব পছন্দ করি, কিন্তু তার মধ্যে একটা মানসিক ভারসাম্যহীনতা কিন্তু আছে। অত্যন্ত প্রগতিশীল মানুষ, কোনো সন্দেহ নাই সেফুদা, কিন্তু সে পরিপূর্ণভাবে মানসিকভাবে সে কিন্তু সুস্থ নয়। ফরহাদ মজারের অবস্থাটা সেফুদার চেয়ে অনেক জটিল, এর মানসিক ব্যাধিটা। এবং সে কি করলো? 24 জঙ্গি উত্থানে আমরা যদি ইউনুসকে যদি আমরা প্রথম অপরাধী, ওয়াকারকে দ্বিতীয় অপরাধী এভাবে ধরি, ফরহাদ মজারের অপরাধটা কিন্তু কোনো অংশে কম না। সে কিন্তু এই আত্মঘাতী জঙ্গিগুলোকে তাদের ক্লাস নিয়েছে, তাদেরকে উদ্বুদ্ধ করেছে আত্মঘাতী হওয়ার জন্য। এই জঙ্গিগুলা তো বয়সী, তাই না? এরা যে আজকে যে অপরাধ করে ফেলেছে বাংলাদেশের সাথে, এদেরকে তো আসলে বিচার এবং কঠোর সাজা থেকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু এদের যে মগজ যারা ধোলাই করলো, সেই ফরহাদ মজার যে দাবি করে যে সে ওদেরকে তৈরি করেছে, এবং সে এতটাই মানে এখন কনফিডেন্ট যে বলে যে আসিফকে, নাহিদকে মন্ত্রিসভায় না পাঠালে ভবিষ্যতে এদেরকে দিয়ে আমি রাষ্ট্র শাসন করাবো কিভাবে। অদ্ভুত ব্যাপার, মানে এতটাই কনফিডেন্ট যে সে এই বাংলাদেশ রাষ্ট্রের সে মালিক হয়ে গেছে অলরেডি। কাকে কে মন্ত্রী হবে, কে রাষ্ট্র চালাবে, ও মনে মনে এখন এই স্বপ্ন দেখে। ফরহাদ মজারের অপরাধ কোনোভাবেই ক্ষমাযোগ্য না, কারণ সে যারা অপরাধ করেছে রাষ্ট্রের সাথে তাদেরকে সে অপরাধী বানিয়েছে। ফরহাদ মজার কতদিন বাঁচবে আমি জানি না, সম্পূর্ণরূপে মস্তিষ্ক বিকৃত একটা লোক। এবং এরা এই ফরহাদ মজার, সলিমুল্লাহ খান, এরা বিভিন্ন জ্ঞানের লেকচার দেয়। এটা নুরুল কবিরের মধ্যেও এই দোষটা আছে। এরা এই কোনো এক অজানা বই, কোন অজানা আমি এই অর্থে বলছি যে প্রথম শ্রেণীর যারা লেখক বা ইন্টেলেকচুয়াল বা দার্শনিক, তাদের বই, এদের এগুলো পছন্দ না। এরা নিজেরা একজনের না মানে, বইয়ের না মানে, এগুলো কিন্তু চাতুর্যের অংশ নাকি এদের এই মানসিক ব্যাধির অংশ, সেটাও আসলে বুঝতে আমরা তো আর অত আসলে বোঝারও দরকার নেই, কারণ এই অপরাধীগুলো সমাজে চিহ্নিত হয়ে গেছে। কিন্তু ফরহাদ মজার সবার চেয়ে বড় ক্রিমিনাল, অন্তত বুদ্ধিজীবী শ্রেণী যদি বলে, সেখানে ফরহাদ মজারের ক্রিমিনাল এক নাম্বার ক্রিমিনাল সে, এবং রাষ্ট্রটা ধ্বংসের পেছনে তার দায় ইউনুসের চেয়ে আর ওয়াকারের চেয়ে আমি কোনো অংশে কম দেখি না। আমি তিনজনকে যদি সমান অপরাধী মনে করি, ইউনুসকে তো আমরা বুঝতে পারি, ইউনুসের চরিত্র বুঝতে আমাদের কোনো কষ্ট নেই। ইউনুস হলো যে নিজের অর্থ এবং নিজের আগে কিছু আরো এটা গভীরভাবে বিশ্লেষণ করতে গিয়ে কিছু কাঁচা কথা বলেছি, সেটা আর বলতে চাই না। মূলত হলো যে পঞ্চ ইন্দ্রিয় এবং চর্ব, চস্য, লেজ্জ, পেয় এবং দেহের ক্ষুধা, মনের ক্ষুধা, এগুলা পূরণ এবং প্রচুর অর্থ হোল্ড করা, জমানো, বিলিয়ন ডলার সারা পৃথিবীতে জমানো, এগুলো হলো ইউনুসের শখ। ফরহাদ মজারকেও বলে যে আমি শুনি যে সে উবিনিক করেছে, কি আছে তার, লুঙ্গির দোকান আছে না পাঞ্জাবির দোকান আছে, অনেক ধনী নাকি সে, ওর টাকা পয়সার নাকি অভাব নাই। কিন্তু ফরহাদ মজার কি চায়, এটা ফরহাদ মজার জানুক বা না জানুক, ফরহাদ মজারের ক্রাইম যেটা হয়ে গেছে, এবং সে যে ক্রাইম দীর্ঘদিন ধরে বাংলাদেশের তরুণ সমাজকে সে বিভ্রান্ত করছে। সজীব ভুঁইয়া, নাহিদ বা যেই ছেলেগুলোকে আমরা দেখি, মাহফুজ আলম, এরা তো সত্যিকারের মেধাবী তরুণ। এদের চিন্তা করার সক্ষমতা ছিল। এরা এই ধরনের অপরাধীর হাতে না পড়লে, ফরহাদ মজারের মতো ভালো কোনো মানুষের হাতে পড়লে, তারা তো ইতিবাচক মানুষ হতে পারতো। তারা যদি ফরহাদ মজারকে এই তাদের ওস্তাদ না মেনে, কথার কথা ডক্টর জাফর ইকবালকে তাদের লেখক হিসাবে নিত, এই ছেলেগুলা তো পজিটিভ কিছু করতে পারতো এই জীবন। এখন সবগুলা কিন্তু গিয়ে এমন একটা অপরাধ করে ফেলেছে, সেখান থেকে তাদেরকে তো কেউ বাঁচাতে পারবে না। কিন্তু এই যে তাদেরকে যারা অপরাধী বানালো, এই ফরহাদ মজার বা এর সাথে যারা আছে, তাদের কি অবস্থাটা হবে? আমি তো খুবই খারাপ অবস্থা দেখি, এবং কল্পনা করলেও আমার শিউরে উঠতে হয়। সত্যিকারের বাংলাদেশের এই যে বিপর্যয় যেটা হয়ে গেছে, এখানে তোরা পরাজিত হয়ে গেছে, পাল্টা ঢেউ যেটা আসবে সেখানে এখন ফরহাদ মজার ততদিন বেঁচে থাকবে কিনা সেটা একটা প্রশ্ন। কিন্তু ফরহাদ মজারের দিকে যে বিপদ ঘনিয়ে আসছে, এবং যেটা খুবই ন্যায় আনুক, কারণ হলো যে একটা রাষ্ট্র ধ্বংস করে ফেলা, ছোট্ট একটা জায়গা, 20 কোটি মানুষের একটা দেশ, সেখানে
নিজের উন্মত্ততার জন্য, নিজের বিকৃত মস্তিষ্ককে সক্রিয় রাখার জন্য, সেটাকে আনন্দিত করার জন্য জ্ঞান কপচানো, এগুলোর মাধ্যমে রাষ্ট্রকে, যার ধ্বংস করার ক্ষমতা অত্যন্ত বেশি। আমরা সাইদির ধ্বংস করার ক্ষমতাটা বুঝি, কিন্তু ফরহাদ মজারের ধ্বংস করার ক্ষমতাটা নিয়ে আমরা কিন্তু ভাবি না। অবশ্য এখন আর ভাবারও কোনো অবকাশ নাই। আর যারা এই ফরহাদ মজারকে ইন্টারভিউতে ডাকে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে তাদেরকে আপনারা মূল প্রশ্নগুলো করবেন, যে ফরহাদ মজার চায়টা কি। কেউ যদি এই প্রশ্নটা করে ফরহাদ মজারের মুখ থেকে আমাকে সন্তুষ্ট করতে পারেন, তখন আমি হয়তো সেটা নিয়ে আরো 2-4 কথা বলতে পারি। সে পর্যন্ত আমাদের শুধু এই ফরহাদ মজারের অত্যাচার সহ্য করেই যেতে হবে। আমাদের বোধহয় এটাই নিয়তি ছিল, তবে সেটা বেশি। শেখ হাসিনা কিন্তু বললেন যে তোমরা ফাঁসির দড়ি রেডি করো, আমি আসতেছি। এইভাবে বলার সাহসটা কার আছে? তো এরা এই ভয়ে আছে, ভয়ে থাকবে, এই ভয় থাকা উচিত। এই ভয় জনগণের ভয়ও তাদের আছে, কারণ এই ভাবির পোলাদের সাথে তো মুসলেখা দিয়ে নিয়ে আসছে তো তারেক রহমান। দেখেন না, তারেক রহমানকে কুলাঙ্গার বলে, কিছু বলার সাহস পায় না। অদ্ভুত ব্যাপার। আরে ভাই, আমাদের ময়মনসিংহে একটা লোকের কুলাঙ্গার বললে ওই পাটোয়ারি রে ওই 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 ঢাকা থেকে ধরে নিয়ে ওই ওই সোজা একেবারে ইয়েতে পাইতে দিবে, রেলগাড়িতে পাইতে দিবে, বলবে রংপুর চলে যা। এই যে নেতা এই যে অডিও ফাঁস করলেন, যে বক্তব্য দিলেন, এগুলো তো তাদের ভয়কে আরো ইয়ে করে দিবে, কি বলে, ভয়ের মধ্যে আরো কি বলে কেরোসিন বা ডিজেল পেট্রোল ঢেলে দিবে, যাতে আগুন আরো তড়িৎ এই ধরনের এই ধরনের কি বলে। তাপস ভাই আপনার কাছে আসবো, একটু শেখ ফরিদের কাছ থেকে শুনে আসবো এই জায়গায়, এইটাই আপনি বলবেন, আসবো একটু শুনি শেখ ফরিদ। এটা আমাদের এই বক্তব্যটা আমি জাতীয় পার্টির ধামাতেই রেখে দিলাম, আমি তার মুখ থেকে আমি শুনবো। যাই হোক, আমিও রেখে দিলাম, আমি তাহলে ভালো হবে, ভালো শোনাবে। আসলে তো ভয় কিসের তাদের? কেন ভয় তাদের? তো ধাপুটে তারা ভয়। শুনেন, প্রত্যেক মানুষের তো ভিত্তি থাকতে হবে ভাই। আপনি কে, আমি কে, আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের শক্তিমত্তা, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের জ্ঞান সামর্থ্য, আমাদের ধারণা রাখি, তেমনি সবাই তো রাখে। এখন যখন তারা তাদের চাইতে বেশি পেয়ে যাবে, বেশি বলে ফেলবে, তখন তো একটা কিছু ঘটবে, তাদের ভীতি তো কাজ করবেই। ভয় কেন পাবে না আমাকে এটা বলেন। কারণ এই বাংলাদেশটা আসলে, এই জমিনটা কাদের জন্য তৈরি? এই জমিন কাদের জন্য উর্বর? এই আকাশ কার, এই বাতাস কার, এই বাংলার জমিন কার জন্য? আপনি দেখেন, শেখ হাসিনা কিন্তু বললেন যে তোমরা ফাঁসির দড়ি রেডি করো, আমি আসতেছি। এইভাবে বলার সাহসটা কার আছে? তারেক রহমান তো 17 বছর বলতে পারে নাই যে আমি আসতেছি, আমারে জেল দিয়েছেন, আমি এসে ঝুলবো, দেখি কি করতে পারেন। আরে তার সাথে কি তুলনা করবো? আমার ভাবির পোলারা বিএনপির নেতাদের গালি দিতে দিতে কোমাতে পাঠিয়ে দিয়েছে, কোমাতে মির্জা আব্বাস ভাইকে কোমাতে পাঠিয়ে দিয়েছেন সাবেক মেয়র। আর আমারে যদি এভাবে গালি দিত, এখন ওই যে আমাদের ময়মনসিংহে আমাদের মেয়ররা আছেন তাদের অঞ্চলের, আমাদের ময়মনসিংহে হইলে কি করতো, টেংরি ভেঙে ফেলাইতো। তো মির্জা আব্বাস ভাই ময়মনসিংহে, তারা দিন নিবাস কিন্তু বৃহত্তর ময়মনসিংহ, তিনি যে কিভাবে ধৈর্য ধরলেন, এই জন্যই তিনি, আমার ধারণা, তিনি কোমাতে চলে গেছেন, সহ্য করতে পারতেছিলেন না। কারণ এই ভাবির পোলাদের সাথে তো মুসলেখা দিয়ে নিয়ে আসছে তো তারেক রহমান। দেখেন না, তারেক রহমানকে কুলাঙ্গার বলে, কিছু বলার সাহস পায় না। অদ্ভুত ব্যাপার। আরে ভাই, আমাদের ময়মনসিংহে একটা লোকের কুলাঙ্গার বললে ওই পাটোয়ারি রে ওই 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 ঢাকা থেকে ধরে নিয়ে ওই ওই সোজা একেবারে ইয়েতে পাইতে দিবে, রেলগাড়িতে পাইতে দিবে, বলবে রংপুর চলে যা, এটা বলবে। আর সেই জায়গায় পাটোয়ারিকে গালি দিতে স্ট্যান্ডিং মন্ত্রী, এই মুহূর্তে ক্যাবিনেটের মন্ত্রী, তারা ডাকে মাবিয়া, নাম ধরে ডাকে। আরে ভাই, আমি যাই যে আমার ছোট হবে, আমাদের মেয়র সাহেব বলে ডাকতেছি কেন? কারণ মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, ছোট হোক বড় হোক। আর এই ভাবির পোলা, আমার পোলার বয়স, মির্জা আব্বাসের, তারপর বিএনপির নেতা মন্ত্রীকে নাম ধরে ডাকে, মানে আমি বুঝে উঠতে পারি না। আসলে বিএনপি এখানে দাসত্ব দিয়ে আসার কারণে যারাও আছে তারাও তো জানে তারা কিছু না। আওয়ামী লীগ যে আসবে, তারা জানে। আওয়ামী লীগের নেতা কর্মী সারা বাংলাদেশে কতজন লোক পালিয়েছে, কতজন লোক আত্মগোপন করে আছে। আরে ভাই, আমরা 20-50 জন লোক বা 100 জন লোক কথা বলি সর্বোচ্চ। আমি তো 100 জনের উপরে আমার জানা নাই, 100 জন লোক আমরা এরকম কথা বলি, তাতেই তারা অস্থির হয়ে গেছে। তো তাদের তো ভয় কাজ করতেছে, এই ভয়ে তারা অস্থির হয়ে থাকবে সব সময়। আপনি দেখবেন যে প্রথমত এরা যে হোটেলে গেল, এত টাকা পেলো কোথায়? তাদের শাশুড়িরা কি সোনার আন্ডা পারে? আমার ভাবির পোলারা বোধহয় সোনার আন্ডা পারে আমার মনে হয়। ওই রাজহাঁস শুনছিলাম না, রাজহাঁসের গল্প, সোনার ডিম পাড়া হাঁস,
আমার ভাবির পোলাদের শাশুড়ি বোধ সোনার ডিম ডুম পারে বা হীরার ডিম ডুম পারে, তার জন্য আন্ডা পারে, এই জন্য ওইগুলো নিয়ে ওইগুলো বেচা কেনা করে বোধ হয় এরা এই হোটেলে যায়। আবার দেখেন নিরাপত্তার জন্য তাদের কিন্তু এখন ভীতি সব থেকে A to Z। আপনি দেখেন ইউনুস শুধু কথা বলতেছে না, আপনি দেখেন যে নূরজাহান বেগম সাংবাদিক দেখলে ভয় পায়, বাইরে তো আসেই না। আসিফ স্যার বলে আমি কিছু জানি না, আমি চুক্তি সম্পর্কে জানি না, এইটা জানি না, ওইটা জানি না। আজকে কি যেন একজন ওয়াহিদুজ্জামান নাকি তৌহিদুজ্জামান বলেছে তিনি নাকি জানেন না, তার ক্যাবিনেটে তারা জানানো হয় না। মানে এই যে ভীতি কাজ করতেছে। ফরিদা নাকি ফরিদা আক্তার তিনি বলেছেন তাকে তার অজানাতে এগুলো ঘটে গেছে, তিনি ঠেকাতে পারেননি। আবার তিনি এসে সাক্ষী দিলেন জামাত বিএনপি সহ সব দল মুসলেখা দিয়ে আসছে। তো পরাশক্তি আরো ভয় পাওয়ার কারণ কি জানেন? আমেরিকার যে বিশেষ প্রতিনিধি এই মুহূর্তে ভারতে, তার বক্তব্য শুনে আরো ভয় পেয়ে গেছে তারা। আপনি দেখেন না তৌহিদুজ্জামান নাকি ওহিদুজ্জামান নাম মনে থাকে না, আমার এত ভাই এত ভাবি এত ভাই এত ভাবির বলে কারো নাম মনে থাকে না, আর এদের নাম মনে রাখার আমার দরকারও নাই। তো যাই হোক, তো একজন বলেই ফেলেছে আওয়ামী লীগ নির্বাচনে আগামীতে অংশ নিতে পারবে। কি বোঝায় এতে? আগামীতে মানে আমরা আগামীর জন্য বসে থাকবো না? ওই কবে গাছে ফল আসবে তারপরে, আমার গাছই তো আমাদের বেটা, তুমি আইছো আমরা ফল 5 বছর পরে খাবো। তো এরা এই ভয়ে আছে, ভয়ে থাকবে, এই ভয় থাকা উচিত। এই ভয় জনগণের ভয়ও তাদের আছে। কারণ আপনি দেখেন ওই যে আমাদের একজন বলেছেন আলোচক যে এদের তো শুধু ডিম দিয়ে ঢেলাবে না, এখন মানুষরা কিন্তু রাস্তায় এদের পাথর, কে যেন কালকেও বলেছেন, কোন সাংবাদিক নেই, এদের তো পাথর মারা উচিত। এগুলো কারা বলেছে পাথর মারা উচিত? যার তাড়াতাড়ি লোকই বলেছে পাথর মারা উচিত। আমরা কেউ বলি নাই পাথর মারার কথা, কারণ এই দেশে আমরা আইনের শাসন চেয়েছিলাম বা চাই, কিন্তু এরা এমন পর্যায়ে নিয়ে গেছে এখন জনগণ আইনের শাসন মানবে কিনা এটা তো তারাই শিখিয়ে গেছে। বিশ্রী গালাগালি, আইন হাতে তুলে নেওয়া, তারা যে মব করেছে, তারা তো জানে। ওই যে আমাদের জাতীয় পার্টির নেতা বললেন যে তাদের সমস্যাগুলো এখন তাদের উপরে আসতেছে, গালিও তাদের সেম ফিরে আসতেছে, সন্ত্রাসও তাদের উপর সেম ফিরে আসতেছে। তো তারা তো ভয় পাবেই, ভয় পেতেই থাকবে। আমার ধারণা যারা এই ফ্রাঙ্কেস্টাইন পয়দা করেছে তাদেরকে কোনো না কোনো ফ্রাঙ্কেস্টাইনে খাবে, আমরা চেয়ে চেয়ে দেখবো। ধন্যবাদ। আমি বলেছিলাম যারা বলতেছিল 47 ছিল স্বাধীনতা আর 24 ছিল স্বাধীনতা, 71 ছিল গন্ডগোল, আমি বলেছিলাম তারা হলো আলবদর রাজাকারের সন্তান। আজকে একটা প্রেক্ষাপটে আইসা এটা সাংঘাতিক ভাবে উদ্ভাসিত হচ্ছে যে 5ই আগস্টে যে কালো শক্তির যে আন্দোলনটা, সেই আন্দোলনটা ছিল অনেক বেশি ষড়যন্ত্রমূলক এবং অনেক বেশি কুটিল এবং জটিল। তারা 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য 5ই আগস্টকে তারা ব্যবহার করতে চেয়েছিল। এবং গত 18 মাস বিএনপি সরকারের আগের ইউনূস সাহেবের যে 18 মাস, সেই ইউনূস সাহেবের 18 মাসটা ছিল অন্ধকারের যুগ। আমি এটাকে বলবো বাংলাদেশের রাজনীতিতে আইএমএ জাহালিয়া। সেই অন্ধকারের যুগে ইউনূস সাহেব যা করতে চেয়েছিল, এবং এই যে ছেলে পেলে তাকে ধরে কালো শক্তি যারা এটাকে সার্বিকভাবে সহযোগিতা করে এই দেশটাকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল, এবং দেশের 71 সনের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশকে যারা অস্বীকার করতে চেয়েছিল, এখন সময়ের বিবর্তনে খুব দ্রুত সময়ের মধ্যে এটা প্রতিভাত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে যে কালো শক্তি জামাত এবং এইসব দুষ্ট ছেলে পেলে, আমি এদেরকে আর কি বলবো, তারা আসলে ষড়যন্ত্র করেছিল এবং সেই ষড়যন্ত্রটা ধরা পড়ে গিয়েছে। ইউনূস সাহেব ছিল তাদের সবারই গডফাদার, সমস্ত অপকর্মের গডফাদার ছিলেন ইউনূস সাহেব, আর তারা ছিল ইউনূস সাহেবের আসল শক্তি। এখন সবগুলো ধরা পড়ার কারণে ইউনূস সাহেব দেখলাম গত রাত্রে নাকি চলে গেছেন, আসবেন কিনা জানি না, কিন্তু আমার ধারণা ইতিহাসের দায় ইউনূস সাহেবকে মিটাতেই হবে। যে ইতিহাসকে তিনি কলঙ্কিত করেছেন, কালিমালিপ্ত করেছেন, ইউনূস সাহেবকে কিন্তু সেই ইতিহাসের দায় মিটাতে হবে। কোথায় যাবেন জানি না, হয়তোবা ফ্রান্সে যাবেন, বয়স হয়েছে, বিদেশেই মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ নিয়ে নিতে পারে, কিন্তু মৃত্যুর পরেও মীর জাফরের মতো, ওই যে যেমন বলা হয় মীর জাফরের বংশধরেরা যে মুর্শিদাবাদের যে জায়গাটায় থাকে, সেই জায়গাটার নাম হলো নিমক হারামের দেউরি। ইউনূস সাহেবেরও যদি কেউ থেকে থাকে,
সেইটা আজকের আধুনিক জগত ইউনূস সাহেবের সেই কর্মকাণ্ডটা নিমুখ হারামের দেউরিতে যারা থাকে তাদের সঙ্গে পরিগণিত হবে এবং তাদের সঙ্গে যুক্ত হবে। আমি তাই মনে করি এখন সেই সবাই এখান থেকে ছাড়া পাইতে চাচ্ছে, ইতিহাসের দায় কেউ নিতে চাচ্ছে না। এই যে মব করেছে, সন্ত্রাস করেছে, বীর শ্রেষ্ঠ যারা, তাদের সেই স্মৃতিস্তম্ভ ভাঙ্গিয়া পা দিয়ে পাড়াইয়া ডেইনে ফেলাইছে, যারা এই দেশের মব করে করে এই দেশকে লুণ্ঠন করেছে, এই দেশের শিক্ষা সংস্কৃতি ইতিহাসকে যারা ধ্বংস করতে চেয়েছে, যারা বাধা দিয়েছে তাদেরকে হত্যা করেছে, তার দায় তাদেরকে নিতেই হবে, তার পরিণাম তাদেরকে ভোগ করতেই হবে। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হুসাইন সাম্প্রতিক সময় একটি টেলিভিশনের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি পিলে চমকানো কতগুলো তথ্য উপস্থাপন করেছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং হঠাৎ করে জনাব তৌহিদের মতো একজন ঝানু কূটনীতিবিদ, যিনি তার অতি উচ্চমার্গে লেখাপড়া এবং কম কথা বলা, মার্জিত কথা বলা এবং তার যে সততা, এই সততার জন্য তিনি প্রশংসিত ছিলেন, হয়তো এখনো আছেন। এই মানুষটি অলনে ছাড়েন কেন এই ধরনের সাক্ষাৎকার দিলেন? 2 নম্বর হলো যে এই মানুষটি কি করে এই মার্কিন ডিপ স্টেটের যে একটা যাকে বলা হয় চ্যানেল, একটা সিন্ডিকেট, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা সিন্ডিকেট, এর মধ্যে কি করে জড়ালেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে যেটা বলা প্রয়োজন সেটা হলো, সারা বাংলাদেশে বিভিন্ন কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী, তাদের সবাইকে নিয়ে ভীষণ রকম বিষোদ্গার চলছে। বর্তমান বিএনপি সরকার প্রাণান্ত চেষ্টা করছেন যে কোনো অবস্থাতেই যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষয়ক্ষতি না হয়, জনরোষ যেন তাকে আক্রমণ করতে না পারে, এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা এবং আন্তরিকতা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী আছেন তাদের সবাইকে হেফাজত করা, রক্ষা করা, সংরক্ষণ করা এবং নিরাপদ রাখার যে প্রত্যয় সরকার দেখাচ্ছে, এটা কি প্রশংসনীয় না নিন্দনীয় সেটা ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু বাস্তবতা হলো যে জনরোষ এমন একটা পর্যায়ে চলে গেছে, এই জনরোষের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যারাই অবস্থান নিচ্ছেন তারা জনগণের ক্রোধের মধ্যে পড়ে গেছেন। এই গেল এক। 2 নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কর্মকাণ্ডগুলো করেছেন, সেই কর্মকাণ্ডগুলো যখন তিনি ক্ষমতায় ছিলেন, মূলত তখন তাকে একজন লোভী, মানি লাভার, টাকা প্রেমী, ক্ষমতা প্রেমী, স্বার্থপর এরকম একজন মানুষ হিসাবে চিহ্নিত করার চেষ্টা করা হতো। এর কারণ হলো তিনি 5 বছর, 10 বছর, 50 বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখতেন। তিনি রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে সারা দুনিয়া ঘুরে বেড়াতেন। তিনি এদেশের মিডিয়া থেকে শুরু করে এদেশের যারা জ্ঞানী, গরিব, বুদ্ধিজীবী তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, এবং বিদেশি, যে কোনো বিদেশি, সেটি যত নিম্নমানের হোক না কেন, গায়ের রং সাদা হলে তিনি পাগল হয়ে যেতেন, সাংবাদিক কিংবা কূটনীতিবিদ বা এনিথিং। তার যে দীর্ঘদিনের মার্কেটিং কোয়ালিটি, জিনিয়াসনেস, যেটিকে আমরা মার্কেটিংয়ের ভুং ভাং বলতে পারি, এগুলো রাষ্ট্র ক্ষমতায় বসে তিনি দেখানোর চেষ্টা করলেন। তিনি তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে আনোয়ার ইব্রাহিম, মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তাকে আনালেন, পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে আনালেন, জাতিসংঘের মহাসচিবকে আনালেন। কাজের মনে কাজ কিছুই হলো না, রাষ্ট্রের অর্থ গেল এবং আমাদের আরো অনেক ক্ষেত্রে মহা সর্বনাশ হয়ে গেল। তো তার শাসনামলে আমরা তার যে ব্যক্তিগত লোভ লালসা, মামলা থেকে তিনি কি করে নিজেকে সরিয়ে নিলেন, কি করে অর্থবৃত্ত, তিনি রাষ্ট্রীয় অর্থ এগুলো লোপাট করলেন, নিজের বিরুদ্ধে যে সকল মামলা মোকদ্দমার পাশাপাশি যে সকল অর্থনৈতিক সিদ্ধান্ত ছিল সেগুলো তিনি কি করে কর্মকুব সহ অন্যান্য বিষয় করলেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করতাম। কিন্তু এই মানুষটি
এই বাংলার হাজার বছরের ইতিহাসে এই দেশকে অর্থনৈতিকভাবে শৃঙ্খলিত করে রাজনৈতিকভাবে দাসত্বের বাজারে বিক্রি করার জন্য এবং ভৌগোলিকভাবে এটিকে পরহস্তে তুলে দেওয়ার জন্য আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছেন, সেই চুক্তির যে নেতিবাচক দিক যত সামনে আসছে তত বেশি জনগণ বিক্ষুব্ধ হয়ে পড়ছে। এর প্রেক্ষিতে ওনার যারা সহযোগী ছিলেন তাদের মধ্যে অনেকে এখন ওনার বিরুদ্ধে কথা বলছেন। অত্যন্ত জনপ্রিয় একজন যাকে বলা হয় বুদ্ধিজীবী ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি প্রথম থেকে বলছেন যে তার একটা কিচেন ক্যাবিনেট আছে, এখানে অনেক কিছু হতো তিনি জানতেন না, এখানে তিনি পরবাসী ছিলেন ইত্যাদি। এরপর ফরহাদ মজহার সাহেবের স্ত্রী ফরিদা আপা, তিনিও অনেক কথা বলেছেন এই মার্কিন চুক্তি সহ অন্যান্য বিষয়। এবং সাম্প্রতিক সময় একেবারে হাটে মানে রীতিমতো বোমা ফাটিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ। এই জিনিসগুলো কেন হচ্ছে? ইট মিনস ওনার সাথে যারা ছিলেন তারা বুঝতে পারছেন যে সামনের যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে যে রাজনৈতিক পরিবর্তন এবং জনগণের যে মন এবং মানসিকতা, সেক্ষেত্রে ইনুস সাহেবের সঙ্গী সাথী হওয়া বা তার সাথে থাকার জন্য যে সকল লোকজন আগামীতে জনরোষের শিকার হবেন, তো সেই জনরোষ থেকে বাঁচার জন্য হয়তো এখন অনেকে সত্য কথা বলা শুরু করেছেন এবং এটা আরও বাড়তে থাকবে। তৌহিদ সাহেব তার বক্তব্যে যে জিনিসটি বলেছেন যে সেটি হলো যে তিনি নামকা ওয়াস্তে একজন উপদেষ্টা ছিলেন, মন্ত্রী পদমর্যাদায়। তিনি তার কাজকর্মে একেবারেই স্বাধীন ছিলেন না, কোনো অবস্থাতেই তার মনে শান্তি ছিল না এবং তিনি সম্মানিত বোধ করছিলেন না। এই জন্য পরপর 3 বার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, যেটা আমরা ওই সময়টাতে শুনেছি, সন্দেহ করেছি এবং বলেছি। সেই পদত্যাগপত্র গৃহীত হয়নি। এই গেল এক। 2 নম্বরে তার কাছে যখন জিজ্ঞাসা করা হলো যে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি, তিনি কূটনীতির ভাষায় খুব সংক্ষিপ্তভাবে যেটি বললেন সেটা হলো আওয়ামী লীগ ফিরে আসবে, রাজনৈতিকভাবে ফিরে আসবে, ক্ষমতায় ফিরে আসবে এবং আগামীতে যে নির্বাচন, এটা কি 5 বছর পরে হবে, মধ্যবর্তী নির্বাচন হবে, নাকি যে কোনো সময় হতে পারে, এটা উনি অবশ্য বলেননি। উনি যে কথাটি বলেছেন যে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, দ্যাটস অল। সারা বাংলাদেশ এগুলো নিয়ে ভীষণ রকম আলোচনা চলছে। এই বিষয় নিয়ে আর নতুন করে কোনো কিছু বলার দরকার নেই। আমি যে বিষয় নিয়ে গিয়ে বলবো সেটা হলো মার্কিন যে ডিপ স্টেট, একটা অসমর্থিত খবরে আমরা যেটা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা বাণিজ্য মন্ত্রী কে একজন যেন মার্কো রুবিও সম্ভবত, উনি সম্প্রতি ভারত সফর করেছেন। অজিত দোভাল পররাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেছেন এবং সেখানে বাংলাদেশকে কেন্দ্র করে মার্কিন যে ডিপ স্টেটের যে পলিসি, এটি যে আমেরিকার একটি ভুল সিদ্ধান্ত, এই কথা তিনি স্বীকার করেছেন, বলেছেন এরকম একটি গুজব কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হোয়াট এভার মেবি, এটি একবার 100% গুজব হতে পারে, কোনো কিছুই না বলা হতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো কারণেই হোক না কেন, তাদের যে ডিপ স্টেট পলিসি বা তারা যে মানুষরূপী কিছু দেশদ্রোহীকে লালন পালন করেছিল, তাদের অযোগ্যতা, অথর্বতা এবং অজনপ্রিয়তার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ বাংলাদেশের সঙ্গে এতটা হুমকির মুখে পড়েছে যে এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার প্রতি যে ঘৃণা, এরকম ঘৃণা রাজাকার আলবদরদের উপরও পড়েনি, এরকম ঘৃণা পাকিস্তানের উপরে হয়নি, এরকম ঘৃণা ভারতের উপরে হয়নি। এই জাস্ট গত 2 বছরে ইউনুসের জমানা থেকে আজ পর্যন্ত আমেরিকা বলতেই এখন বাংলাদেশে যারা লোকজন তারা সবাই ইতিহাসের সবচাইতে দুর্ধর্ষ চেঙ্গিস খান, হালাকু খান এদের বংশধর মনে করছে। আর হালাকু খান, চেঙ্গিস খানের কোনো এজেন্টকে যদি আমজনতা পায়, বাগে পায়, তাহলে কিভাবে যে তারা ডলা দেবে, মরিচ ডলা দেবে, এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার
দরকার নেই। এটা আমেরিকাও বুঝে গেছে, তার লোকজন বুঝে গেছে, ফলে এখন যে যার মতো করে এখন বক্তব্য দিচ্ছে। এখন আমার কাছে মাঝে মাঝে প্রশ্ন হয় যে এই মানে আমেরিকার যে ডিপ স্টেটগুলো এটা কিভাবে অর্গানাইজ হলো। আপনি লক্ষ্য করেন যে ডেইলি স্টার এবং প্রথম আলো, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই দুটো পত্রিকা এবং এই দুটো পত্রিকার মালিক পক্ষ এবং সম্পাদক, তারা এই বাংলাদেশে অনেক কিছুরই নাটের গুরু। সে আগের ১/১১ বিএনপিকে উচ্ছেদ করা, পরবর্তীতে ১০ টাকা কষ্ট মামলা, উলফা, তারপর -2 থিওরি, এবং একেবারে সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় আনা ইত্যাদি, তার ক্যাবিনেট গঠন করে দেওয়া। এই জিনিসগুলো মানে এখনো পর্যন্ত তারা যেভাবে চলছে, সরকার, তারেক রহমান সাহেবের সরকার যেভাবে চলছে, সেখানে এই সিন্ডিকেটের মধ্যেই আছে। আচ্ছা, খোলামেলা করে আপনি বলেন তো, আসিফ নজরুল সাহেব ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ, তার কথা বাদ দিলাম, তার এখানে যে উপদেষ্টা হওয়া, আইনের অধ্যাপক, তিনি আইনমন্ত্রী হলেন। সংযোগ কি, প্রথম আলোতে তিনি নিয়মিত কলাম লিখতেন এবং এই গ্রুপটির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং তার বইপত্র প্রথমা থেকে প্রকাশিত হয়। দ্বিতীয়ত হলো ফাইজুল কবির সাহেব, কোত্থেকে আসলেন, ফাইজুল করিম খান, সেখানে তিনি লিখতেন। মূলত তিনি জামাত মাইন্ডেড লোক, কিন্তু জামাত মাইন্ডেড হওয়ার সত্ত্বেও প্রথম আলো এই সিন্ডিকেটের মধ্যে। সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদার, ইফতেখার সাহেব, যারা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এরা সবাই এই প্রথম আলো গ্রুপের সাথে জড়িত। প্রথম আলো গ্রুপের আরেকটি সিস্টার কনসার্ন ডেইলি স্টার। তো এই ডেইলি স্টার থেকে যারা সাংবাদিক থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তাদের একটা বিরাট অংশ ইউনূস সরকারের মধ্যে একীভূত হয়ে গেল। আর বাংলাদেশে ডেইলি স্টারের যে মানে মাহফুজ আনাম সাহেবের স্ত্রী, তিনি যে এনজিওটা পরিচালনা করেন, সেই এনজিওটা হলো এরকম একটা এনজিও যে সারা পৃথিবী থেকে যত এনজিওগুলো বাংলাদেশের সরকারি বেসরকারি খাতে, এনজিও খাতে এই টাকা দেয়, ওটার প্রাথমিক অ্যাপ্রুভালটা হয়ে আসে সেই শাহিন আনাম, ওনার এনজিওর মাধ্যমে। তারপর প্রথম আলোর আর একজন মানে প্রভাবশালী সাংবাদিক আনিসুল হক, যিনি শেখ হাসিনার সঙ্গে যার খুব ভালো সম্পর্ক ছিল, আবার তার স্ত্রী মার্কিন দূতাবাসের খুব প্রভাবশালী কর্মকর্তা। তো এই সময়টাতে আপনি কি দেখেন যে যারা যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটে ছিলেন, এবং ইনক্লুডিং ডক্টর ইউনূস, গত 10, 15, 20 বছর ধরে এদেরকে প্রথম আলো, ডেইলি স্টার এরা প্রমোট করছে এবং এরা বাংলাদেশের নায়ক মহানায়ক, এদের বাইরে কোনো পাণ্ডিত্য নেই এবং তারাই রাষ্ট্র ক্ষমতায় বসলো। আবার গিয়ে দেখুন রাজনৈতিক অঙ্গনে এখানে যারা যারা আসছে, এই বিএনপি সরকারের মধ্যে যারা যারা আছে, আপনি যদি জুনায়েদ শেখের কথা চিন্তা করেন, নুরুর কথা চিন্তা করেন, তারপর ডাক্তার জাহেদের কথা চিন্তা করেন, অথবা ববি হাজ্জাজ, এরা সবাই কিন্তু প্রথম আলোর স্নেহভাজন প্রিয় ব্যক্তিত্ব, ইনক্লুডিং রুমিন ফারহানা। কিন্তু রুমিন ফারহানাকে এখানে রাখা হয়নি, অন্য জায়গাতে। ফলে এই সরকারের উপরে এখনো পর্যন্ত সেই খলিলুর রহমান থেকে শুরু করে অন্য সবাই যারা আছেন, প্রথম আলোর একটা প্রচণ্ড ছায়া আছে। এখন এই যে প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপ, তাদের সঙ্গে আমেরিকার কি সম্পর্ক, ডিপ স্টেটের কি সম্পর্ক, এটা আগামী দিনে বোঝা যাবে। কিন্তু মূল ব্যাপার হলো এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু আবার সেই প্রথম আলো, ডেইলি স্টার বিরোধী যে প্রচারণা, এটা তুঙ্গে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিরোধী জনরোষ বাড়ছে। প্রথম আলো, মতিউর রহমান এবং মাহফুজ আনাম এবং তাদের যারা সঙ্গপাঙ্গ, তাদের বিরুদ্ধে জনরোষ বাড়ছে। এবং যখন জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠক ডাকলেন ক্যান্টনমেন্টে, সেই ক্যান্টনমেন্টের বৈঠকে যে সমস্ত লোক গেলেন, তারাই ঘুরে ফিরে বিরোধী দল, তারাই ঘুরে ফিরে সরকারি দল, তারাই ঘুরে ফিরে ইউনূসের দল, তারাই এনসিপি, তারাই সমন্বয়, তারাই বিএনপি, তারাই সবকিছু।
এবং একই মানে অনেকগুলো রসুন থাকে, সেই রসুনের গুলো কোয়া থাকে একটা, এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমরা গত 2 বছর ধরে দেখছি। কিন্তু চক্রান্ত যতই শক্তিশালী হোক বা পিছনে আমেরিকার যতই অর্থ থাকুক, বিত্ত থাকুক, কিন্তু 18 কোটি মানুষকে মুগ্ধ করার, তাদেরকে নেতৃত্ব দেওয়ার যে একটা বিশেষ ম্যাগনেটিক পাওয়ার থাকে বা লাগে, এই ম্যাগনেটিক পাওয়ার যাদের আছে তারা কখনো দালালি করে না, তারা কখনো সেবাদাস হয় না, তাদের কখনো কারো কৃতদাস হতে হয় না। আবার অন্যদিকে যত বৃহৎ শক্তি আপনি হন, সেটা চেঙ্গিস খান, হালাকু খান, কিংবা ধরুন তৈমুর লং, নাদের শাহ, এরা সবাই সারা পৃথিবী তছনছ করা মানুষ। আপনি এদের দক্ষিণ হস্ত হন, এদের দালাল হন, এদের কৃতদাস হন, কিন্তু আপনার যত কিছু হোক না কেন আপনি কোনো অবস্থাতেই 18 কোটি মানুষের নেতা হতে পারবেন না, তাদেরকে পরিচালনা করতে পারবেন না, বা তাদের প্রিয়জন হতে পারবেন না। তাদের প্রিয়জন হওয়ার জন্য ইউ মাইট বি এ স্লেভ, জাস্ট লাইক কুতুবুদ্দিন আইবেক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, ওনারা সবাই দাস ছিলেন, কিন্তু তাদের একটা গ্রেট মাইন্ড ছিল, অসাধারণ একটা মন ছিল, সততা ছিল, অসাধারণ পাণ্ডিত্য ছিল এবং সততা ছিল, ধর্মপরায়ণতা ছিল। ফলে তারা দিল্লির সিংহাসনে বসে যে ইতিহাস তৈরি করে গেছেন, সেই ইতিহাস পৃথিবী আর কেউ তৈরি করতে পারেনি। তো কাজেই কৃতদাস হয়ে অনেক সময় সম্রাট হওয়া যায়, আর অনেক সময় সম্রাট হয়েও কৃতদাস হয়ে যায়। তো সেই অবস্থায় বাংলাদেশে যারা মীর জাফর, বাংলাদেশে যারা রাজবল্লভ, রায়দুর্লভ, কিংবা ধরুন ঘসেটি বেগম, যারাই এই আমেরিকার টাকা খেয়েছেন, আমেরিকার পক্ষে দেশ বিক্রি করার চেষ্টা করেছেন, সারা বাংলাদেশ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, প্রকৃতি কাঁপছে, মাটি কাঁপছে, বাতাস শোষ করে আওয়াজ করছে, বনের পাখিরা তাদের নাম বলে দিচ্ছে, এরা আমেরিকার দালাল। আর তার প্রেক্ষিতে বহু মানুষের মধ্যে যে ভয় এবং আতঙ্ক তৈরি হয়েছে, বহু মানুষের মধ্যে সত্য কথা বলার প্রবণতা তৈরি হয়েছে, এবং বহু মানুষ নিজেদেরকে ওই চক্র থেকে বের করার জন্য রীতিমতো পাগল পারা হয়ে পড়েছেন, এবং তারই প্রেক্ষিতে হয়তো জনাব তৌহিদ এই কথা বলে থাকতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।